হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা উদ্ভাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম 2024-এর উইকলি এক্সাম 2 এর ফিজিক্স কোয়েশ্চেনটি সলভ করব, যেটি মূলত নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের 12টি প্রশ্ন আমি কালেক্ট করেছি। অনলাইন এবং অফলাইন মিলিয়ে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর আমরা কিছু সলভ দেখব এবং সেগুলোকে কিভাবে অ্যাপ্রোচ করা যায় সেগুলো হচ্ছে প্রত্যেকটা ম্যাথে আলাদা আলাদাভাবে শিখে নেব। তো আজকের এই লেকচারটি শুরু করার আগে আমি বলে রাখছি যে আগে 2023 সালে উদ্ভাসের যে উইকলি এক্সামগুলো হয়েছিল সেগুলোর কিন্তু সমাধান এই প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা চাইলে পরীক্ষার আগে সেগুলো দেখে নিতে পারো। তো চলো আজকের ক্লাসটি শুরু করে দিই। আমার এখানে প্রথম যে প্রশ্নটি আছে সেটাতে কি বলা দেখে নিই। এখানে বলা আছে এম ভরের একটি ভারী ব্লক টেবিলের উপর স্থির অবস্থায় আছে। এম ভরের একটি ভারী ব্লক একটা টেবিলের উপর স্থির অবস্থায় আছে। যদি টেবিল ও ব্লকের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, তবে কিউ ব্লকের সর্বাধিক ওজন কত হলে সমগ্র ব্যবস্থা সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ এখানে হচ্ছে প্রথমে এম ভরের যে ব্লকটি আছে পি ব্লকটি, একে আমি একটা রশি দিয়ে বেঁধেছি। এখানে হচ্ছে এই রশিটার মধ্যে আরেকটা নট তৈরি করেছি, নট মানে গিট তৈরি করেছি। এই গিট দিয়ে আরেকটি বস্তুকে ঝুলিয়ে দিয়েছি এবং এই গিটের আরেক পাশে আরেক মানে এই সুতাটার বাকি অংশটি আছে এবং এই পোর্শনের যে টান এটা প্রশ্নে দেয়া আছে টি, এবং এখানে এই সুতাটি একদম আনুভূমিকের সাথে কত কোণ তৈরি করে সেটা বলা আছে থেটা। তাহলে প্রশ্ন হচ্ছে যে কিউ এর ভর তুমি ম্যাক্সিমাম কত নিতে পারবা যাতে করে এটা এখান থেকে সরবে না। তুমি যদি এর থেকে আরেকটু বেশিও বাড়াও তাহলে এটা এখান থেকে সরে যাওয়া শুরু করবে বা ত্বরণ হওয়া শুরু করবে। তো প্রশ্নটা হচ্ছে কিউ এর ভ্যালু ম্যাক্সিমাম কত হলে এটা পসিবল যে এই জিনিসটা যেভাবে আছে এখন সেভাবেই থাকবে আগের মতো। তো এটার জন্য আমাদেরকে ফোর্স ব্যালেন্স করতে হবে। আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে যে কখনো যদি এরকম কোনো সিস্টেম দেয়া থাকে নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে, তাহলে প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদাভাবে ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আমি একবার এঁকে নিই, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে কিন্তু খুবই ইজিলি আমরা জিনিসগুলো ক্যালকুলেশনে আনতে পারবো। তো প্রথমত আমি ধরে নিই, যেহেতু আমাকে বের করতে বলেছে যে কিউ ব্লকটির সর্বোচ্চ ওজন কত হবে এটা আমাকে বের করতে বলেছে, তো আমি কিউ যে ব্লকটি আছে এর ওজনটাকে আমি ডাব্লিউ ধরে নিই এবং এই ডাব্লিউ এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো প্রশ্ন দেখেই বুঝতে পারছো যে এখানে কোনো ভ্যালু দেয়া নেই, তো আনসারটিও ভ্যালু আকারে বের হবে না। এই মিউ তারপর হচ্ছে এম ডাব্লিউ এরকম আকারে কিছু একটা থাকবে। তো সেই হিসাবে আমাকে হিসাব নিকাশ করতে হবে। তো প্রথমত আমি যে জিনিসটি করব, এখানে আনুভূমিক তলে যে বস্তুটি আছে তার উপর কি কি ফোর্স কাজ করছে সেটা আমরা হিসাব করে নিব। আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, কখনো কোনো রশিতে যদি এরকম গিট বাঁধা হয়, আশা করি তোমরা জানো, গিট বাঁধা হলে সুতার এপাশে টান এবং এপাশে টান কিন্তু সেম থাকে না, আলাদা হয়ে যায়। তার মানে এখানে এই পোর্শনটুকু যেহেতু বলে দিয়েছে যে এই পোর্শনের টান হচ্ছে টি, কখনোই কিন্তু এই পোর্শনের টান আর টি হবে না। সুতার সব জায়গায় টান সমান তখনই থাকবে যখন মাঝখানে কোনো গিট থাকবে না বা মাঝখানে কোনো অন্যান্য বস্তু অ্যাড করা থাকবে না তখন। বাট এখানে একটা গিট লাগিয়ে একটা বস্তু অ্যাড করে দিয়েছে, এ কারণে এই গিটের কারণে তোমার হচ্ছে দুই পাশের টানটা দুই রকম হয়ে যাবে। তো এই কারণে তোমাকে প্রথমত একটা জিনিস ধরে নিতে হবে যে দুই পাশের টানটা সেম না, একটু আলাদা। তো আমি ধরে নিব এখানে এই পাশের টানটা হচ্ছে টি, প্রশ্নে দেওয়া ছিল, এ পাশের টানকে আমি T1 ধরে নিলাম। তো এখানে T1 আমি ধরে নিচ্ছি যে এই যে পোর্শনটুকু গিট থেকে এই পোর্শনে কি পরিমাণ টান কাজ করছে। অ্যাকচুয়ালি ডিরেকশনটা এদিকে হবে না, ডিরেকশনটা এদিকে হওয়া উচিত, কারণ যেহেতু বস্তুটি নিচের দিকে ওজন, তার মানে একে এসে এই দিক বরাবর ডান দিক বরাবর টানবে। তাহলে এই যে টানটা, এই টানকে আমি T1 কল্পনা করে নিয়েছি। এরপর এই T1-এর কারণে এই বস্তুটির মধ্যে এক ধরনের গতির উদ্ভব হওয়ার চেষ্টা করবে, বাট এটার ওজন যদি কম হয় তাহলে সেটা গতিশীল হতে পারবে না। তো এটাই আমাকে বের করতে বলেছে ম্যাক্সিমাম কত ওয়েট ঝোলালে এটা গতিশীল না হয়ে স্থির অবস্থায় থাকবে। তো আমি প্রথমে এম ভরের যে বস্তুটি আছে তার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি এবং সে রিলেটেড ইকুয়েশনটা লিখি। তো এম ভরের যে বস্তুটি তার জন্য কি কি কাজ করবে, যেহেতু এখানে ফ্রিকশন বলা আছে, মিউর ভ্যালু বলা আছে, তাহলে এদিকে একটা বল তো কাজ করছে আমরা দেখলাম, যেটাকে আমি ধরে নিলাম হচ্ছে টি প্রাইম না T1 ধরে নিয়েছি। T1 T1টা হচ্ছে কি পরিমাণ সুতার উপর টান কাজ করছে এবং তার ওজনটা কত নিচের দিকে এটা আমরা এখান থেকে বের করতে পারবো।
এম ভরের তার ওজন হবে mg, এবং তার উপর একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে গতির বিপরীতে। তাহলে এই ফ্রিকশনাল ফোর্সটাকে আমি বলতে পারি হচ্ছে এফ কে, এমন কিছু বলতে পারি। আর তার উপর এই যে তল যেটা আছে, তলের একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, তো সেটাকে আমরা আর বলছি। তো এই চারটা ফোর্স এই বস্তুটির উপর কাজ করা উচিত। তো এখন আমরা দেখি যে এই সবগুলোর মধ্যে সম্পর্কগুলো কীভাবে বের করা যায়। তো যেহেতু এই বস্তুটি এখনও সরছে না বা সরতে চাইছে না, তার মানে অবশ্যই আমাকে বলতে হবে যে T1-এর ভ্যালু অ্যাকচুয়ালি Fk এর সমান হবে। এবং Fk সমান আমরা কি জানি আমাদের বইয়ের সূত্র থেকে, যে মিউ ইন্টু আর, তাই তো, মিউ কে ইন্টু আর। বাট এখানে মিউ কে না বলে মিউ বলা হচ্ছে, তাহলে এখানে আমি মিউ ইন্টু আরই বলছি। বাট এখানে দেখা যাচ্ছে যে বস্তুটি যেহেতু স্থির আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর রিয়াকশান যে ফোর্সটা এবং নিচে যে এমজি যে বলটা, এই দুটো অবশ্যই সমান হতে হবে, আদারওয়াইজ সে কিন্তু সাম্যাবস্থায় থাকবে না ওয়াই অক্ষ বরাবর। তাহলে আর এর পরিবর্তে তুমি চাইলেই কিন্তু এমজি বসিয়ে দিতে পারো। তাহলে এখানে T1-এর যে ভ্যালু আসতেছে সেটি হচ্ছে মিউ এম জি। তো এরকম একটা ইকুয়েশন আসছে আমাদের। তাহলে প্রথম যে বস্তুটি আছে, এই বস্তুটির ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা একটা সমীকরণ তো পেলাম যে T1-এর সাথে এই তার যে নিজস্ব ওজনের এটার সম্পর্কটা কি সেটা। এখন আমরা কাজ করব, এই যে গিট আছে, এখানে গিট দেয়া আছে, এই গিটে হচ্ছে কীরকম টান কাজ করছে সবগুলোর হচ্ছে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। তো আমরা জানি যে কোনো একটা সুতার উপর টান কিন্তু বিপরীত দিকে কাজ করে। যেহেতু এই বস্তুটাকে এদিকে টানছে, তাহলে গিটের জন্য তার টানের দিকটা কোন দিকে হবে? এদিকে, তাই তো। মনে করো এই বস্তুটাকে হচ্ছে নিচের দিকে আমি টানছি, তাহলে সুতার টান কি তার বিপরীত দিকে হবে। আবার এই গিটের দিকেই টানটা এদিকে কাজ করছে, তাহলে এখানে কিন্তু টানটার দিকটা উল্টো হয়ে যাবে। তো একই সুতার উপর দুইটা আলাদা আলাদা দিকে টান কাজ করে, দুইটা আলাদা বস্তুর জন্য। কারণ এ হচ্ছে এটার জন্য ওইদিকে টান টান ফিল করবে, আর এই টানের জন্য কিন্তু সে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে সেই কথা চিন্তা করে এইখানে যে গিটটা আছে, এই গিটের উপর সবগুলো বলের যদি আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতাম, সেটা দেখতে কেমন হতো? এটা হচ্ছে তোমার গিটটি, এটা হচ্ছে টি ফোর্স। তাহলে টি ফোর্সকে তুমি চাইলে দুই ভাগে ভাগ করতে পারবা, যেহেতু থিটা কোণ দেয়া আছে। তাহলে এটা হবে টি কস থিটা, আর এটা হবে টি সাইন থিটা। এবং এই দিক বরাবর হচ্ছে T1 কাজ করছে, এবং নিচের দিক বরাবর যেটা আমার টার্গেট ডাব্লিউ, এই ডাব্লিউটা কাজ করছে। তাহলে এই টোটাল হচ্ছে চারটা জিনিস কাজ করছে এখানে। তো আমি যদি হচ্ছে এখানেও ফোর্স ব্যালেন্স করি, যেহেতু এরা সাম্যাবস্থায় থাকবে বলা হয়েছে, তার মানে সে ডানে বামে মুভ করবে না বা উপরে নিচেও মুভ করবে না, একই জায়গায় ফিক্সড থাকবে। তাহলে T1-এর ভ্যালু টি কস থিটার সমান হওয়া উচিত। T1 সমান আমি বলতে পারি হচ্ছে টি কস থিটা। এটাকে 1 নাম্বার দিতে পারি, এটাকে 2 নাম্বার দিতে পারি, এবং আরেকটা বলতে পারি কি, টি সাইন থিটার মান হচ্ছে ডাব্লিউ এর সমান। আমার তো ডাব্লিউ এর ভ্যালু লাগবে, ডাব্লিউ সমান হচ্ছে টি সাইন থিটা। এখন আমি যদি এই টি এর ভ্যালুটা এখানে থেকে বের করি, কারণ আমাকে হচ্ছে শুধুমাত্র যে ভ্যালুগুলো দেওয়া আছে এম থিটা এগুলোর সাপেক্ষে বের করতে হবে, অন্য কোনো কিছু আসা যাবে না। তো এই টি এর ফোর্সটাকে, ভ্যালুটাকে আমি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি। কীভাবে? এখানে যেহেতু T1-এর ভ্যালু দেওয়া আছে, এখানেও T1-এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে কি বলতে পারো তুমি? মিউ এমজি সমান টি কস থিটা, বা এখান থেকে টি সমান কি বলা যাবে? মিউ এমজি ডিভাইডেড বাই কস থিটা। তো এই ভ্যালুটা তোমার এখানে বসাতে পারো ডাব্লিউ এর জায়গায়, সরি টি এর জায়গায়। তাহলে আসবে মিউ এমজি ডিভাইডেড বাই কস থিটা ইন্টু সাইন থিটা। তাহলে ডাব্লিউ এর যে ভ্যালুটি আসবে মিউ এমজি ট্যান থিটা। এটি হচ্ছে আনসার, যে আমার ডাব্লিউ এর যে ভ্যালুটি সেটা ম্যাক্সিমাম যদি মিউ এমজি ট্যান থিটার সমান হয়, তবে এই বস্তুটি, এই সম্পূর্ণ সিস্টেমটি ফিক্সড অবস্থা থাকবে, সাম্যাবস্থা থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, আর কোনো চেঞ্জ হবে না। বাট এর ভ্যালুটি যদি এর থেকে একটু বৃদ্ধি পায়, তাহলে সেটা কিন্তু নিচের দিকে মুভ করা শুরু করবে এবং এটা ডান দিকে মুভ করা শুরু করবে। তো আশা করি প্রবলেমটি বোঝা গেছে কীভাবে আমরা অ্যাপ্রোচ করলাম।
তোমাদের এইসব প্রবলেমের ক্ষেত্রে মেইন টাস্ক হচ্ছে এক একটা বডির উপরে এক একটা পয়েন্টে কী পরিমাণ ফোর্স কাজ করছে, এই ফোর্সটা যদি ব্যালেন্সটা করতে পারো ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে, বাকি আর কিছু করা লাগবে না, শুধুমাত্র ইকুয়েশন জেনারেট করবা এবং ইকুয়েশনগুলো ইকুয়ালাইজ করলেই তোমাদের আনসার বের হয়ে আসবে। চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে যে প্রশ্নটি বলা আছে সেটি হচ্ছে 2 সেকেন্ড পর সুতা ছিঁড়ে গেলে 5 কেজি ভরের বস্তুটি ওই অবস্থান থেকে আর কত উপরে উঠবে। মনে করো একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে দুইটি বস্তু আছে 5 কেজি ভর এবং 25 কেজি ভরের। তো অবশ্যই এটার ভর যেহেতু বেশি, সে নিচের দিকে মুভ করা শুরু করবে এবং এদিকে মুভ করা শুরু করে এ হচ্ছে উপরের দিকে ওঠা শুরু করবে। তো যখনই উঠতে শুরু করলো, মনে করো কোনো একটা অবস্থান থেকে উঠতে উঠতে কোনো একটা জায়গায় ছিঁড়ে গেল, এই সুতাটা ছিঁড়ে গেলে এটা তো নিচে পড়ে যাবে আর এটা উপরের দিকে সামান্য উঠে তারপর নিচে পড়বে, তাই তো? মানে মনে করো এই জিনিসটার একটা জিনিস উপরের দিকে একটা বেগে উঠছিল, এই 5 কেজি বস্তুটি উঠতে উঠতে হঠাৎ করে আমি যদি তার সংযোগ বিচ্ছিন্ন করে দেই, তাহলে কি সাথে সাথে সে পড়ে যাবে? পড়ে যাবে না, কারণ তার কিন্তু একটা বেগ ছিল, সেই বেগে প্রথমে সামান্য উপরের দিকে উঠবে, যখন অভিকর্ষ স্থানে সে সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে তারপরে সে নিচের দিকে পড়া শুরু করবে। আমাকে এটাই বের করতে বলা হয়েছে যে যেই পয়েন্টে সুতাটি ছিঁড়ে গেল সেখান থেকে, অর্থাৎ এখান থেকে শুরু করে টোটাল কতটুকু উচ্চতায় সে উঠবে যদি 2 সেকেন্ড পর সুতা ছেড়ে দেয়। অর্থাৎ এদেরকে আমি সিস্টেমটিকে আমি ছেড়ে দিলাম, 2 সেকেন্ড ধরে সে উপরের দিকে উঠলো, উঠার পর যদি সুতাটা ছিঁড়ে যায় সেই সময় সে অবশ্যই আরেকটু উপরে উঠবে, কারণ তার উপরের দিকে বেগ ছিল একটা, তাহলে উপরের দিকে আরেকটু উঠে দেন হচ্ছে ছিঁড়ে পড়ে যাবে। আমাকে বের করতে হবে এই টোটাল দূরত্বটা কত, ছেঁড়ার আগ থেকে শুরু করে 2 সেকেন্ড দেন হচ্ছে ছেঁড়ার পর পর্যন্ত টোটাল কত উপরে উঠবে 5 কেজি ভরের বস্তুটি। আমি এক কাজ করি, এখানেও ফোর্স ব্যালেন্স করার জন্য আমি একটা জিনিস ধরে নিব, সেটা হচ্ছে এই বস্তুটিকে আমি ধরে নিই যে M1 আর একে ধরে নিই হচ্ছে M2। যে M1 ভরের একটি বস্তু আছে 5 কেজি ভর এবং M2 ভরের আরেকটি বস্তু আছে যার ভর দেয়া আছে 25 কেজি। এদেরকে এভাবে একটা সিস্টেমে রাখা আছে। প্রথমে আমি বের করার ট্রাই করব এই সমগ্র যে সিস্টেমটি দেয়া আছে এখানে, এর ত্বরণটা কত, যেই ত্বরণ এই দুইটা বস্তুর উপরেই কাজ করছে। অবশ্যই যেহেতু সুতা দিয়ে রাখা, এখানে জি ত্বরণ কাজ করবে না, এখানে অন্য কোনো ত্বরণ কাজ করবে এই সুতার কারণে, জি এর থেকে একটু কম হবে। কত কম হবে বা কত বেশি হবে সেটা আমরা দেখি। তো প্রথমত আমি বললাম যে এরকম প্রবলেম আসলেই প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটি বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে অ্যানালাইসিস করা। তো আমি একটু আগে বলছিলাম যে একটি সুতার উপরেই কিন্তু দুইটি আলাদা আলাদা বস্তুর জন্য আলাদা আলাদা ডিরেকশনে সুতার টান কাজ করবে। যেমন এই বস্তুটির নিচের দিকে ওজন আছে, এ কারণে একে সুতার যে টানটি একে একে বাধা প্রদান করছে, সে নিচের দিকে যেতে চাচ্ছে বা সুতার টেনে তাকে বাধা প্রদান করছে যাতে করে সে যেতে না পারে, এ কারণে তার জন্য টানের মানটা উপরের দিকে। একই রকমভাবে এই ডিরেকশনে আর কি সুতার। তো আরেকটা হচ্ছে 5 কেজি ভর, একেও হচ্ছে নিচের দিকে টানার কাজ করছে এবং একেও বাধা ধরে আছে এদিকে। দুইটা উপরে মনে হচ্ছে, বাট সুতার কিন্তু দুই ডিরেকশন, খেয়াল করো এই সুতাটা কিন্তু যদি ঘুরিয়ে নিতেই হবে, তাহলে বুঝতে পারতে একটা এদিকে একটা এইদিকে, উপর থেকে নিচে, বাট এটিকে পেঁচিয়ে এই পাশে নিয়ে আসা হয়েছে বলে দেখে মনে হচ্ছে যে একই ডিরেকশনে সুতার টান কাজ করছে। দুটো বস্তুর দিকে একই ডিরেকশন হয়েছে কারণ এখানে আমি একটা পুলি দিয়ে ঘুরিয়ে নিয়েছি তাই। ওকে, তাহলে এর কারণেও সুতার টান হচ্ছে টি হবে। তো যেহেতু এই সুতার মধ্যে কোনো গিট নাই, আলাদা কোনো বস্তু নাই, কোনো ফোর্স অ্যাপ্লাই করা নাই, তার মানে সুতার প্রত্যেকটা পয়েন্টে সুতার টানের মান সেম হয়ে যাবে, আগের ম্যাথটার মতো না। গিট থাকার কারণে এখানে সুতার টানটা আলাদা হয়ে গিয়েছিল। তো এখন এই সুতার টানের উপর বেস করে আমরা দুইটা আলাদা আলাদা বস্তুর জন্য বের করার ট্রাই করব যে এখানে কি পরিমাণ ত্বরণ কাজ করছে। তো দেখেই বোঝা যাচ্ছে যেহেতু 25 কেজি ভরটা বেশি, তার মানে এই সিস্টেমটি নিচের দিকে ত্বরণ নিতে হবে। তাহলে এই ত্বরণের ডিরেকশন হচ্ছে এ, আমি নিচের দিকে ধরে নিলাম। তো আমি এক কাজ করব, আমাদের যে সিম্পল যে সূত্র সেটা ইউজ করবো, সামেশন অফ এফ সমান এম এ, বা অনেকে এফ নেট সমান এম এ বলে, একই জিনিস। তো প্রথম কাজ হচ্ছে আমার M1 ভরের বস্তুর জন্য, M1 ভরের যে বস্তুটি আছে তার ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে তার ইকুয়েশনটা জেনারেট করা। তো খেয়াল করো এই বস্তুটি ওজন কাজ করছে হচ্ছে নিচের দিকে, যেটাকে আমি M1G বলতে পারি, এবং তার সুতার টান কাজ করছে উপরের দিকে, এটাকে আমি টি বলতে পারি, এবং তার প্রভাবে এই বস্তুটি হচ্ছে নিচের দিকে মুভ করবে আর M1 ভরের বস্তুটি উপরের দিকে মুভ করবে, কারণ একজন নিচের দিকে মুভ করলে একজনকে উপরে মুভ করতে হবে, সুতাটা যেহেতু এইভাবে রোল করা আছে। তাহলে তার ত্বরণের দিকটা কোন দিকে? উপরের দিকে। তো আমি
যেহেতু m1 ভরের বস্তুটি উপরের দিকে মুভ করছে, তার মানে অবশ্যই তার জন্য টি এর ভ্যালুটা বেশি, আদারওয়াইজ সে তো উপরের দিকে মুভ করতো না, তাই না? টি এর ভ্যালুটা বেশি বলেই সে কিন্তু উপরের দিকে মুভ করছে। তাহলে এই দুইটা বলের প্রভাবে m1 ভরের ত্বরণ হচ্ছে উপরের দিকে। তার মানে আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, সামেশন অফ এফ সমান এম এ, এটা আমি বলেছি আগেও অনেক ভিডিওতে, সেটি হচ্ছে যে কোনো বস্তুর যদি সামেশন অফ এফ নিতে হয় বা এফ নেট ফোর্স নিতে হয়, তখন চিহ্ন সহ তোমাকে এটা যোগ করতে হবে। যেহেতু ত্বরণটা উপরের দিকে, তার মানে অবশ্যই এটাই হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। তাহলে আমি উপরেরটাকে পজিটিভ কল্পনা করি, নিচের ডিরেকশনটাকে নেগেটিভ কল্পনা করি। তাহলে এটা কি আসবে? টি উপরের দিকে পজিটিভ আর নিচের দিকে তাকে বাধা প্রদান করছে m1g, তাহলে মাইনাস m1g সমান, আচ্ছা এখানে m1 হবে m1 a। এটা একটা ইকুয়েশন আকারে রেখে দিই আপাতত। দ্বিতীয় যে বস্তুটি আছে তার জন্য আরেকবার চিত্রটা আঁকি। এখন m2 ভরের বস্তুর জন্য আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি তাহলে কেমন আসে? তো এই যে হচ্ছে বস্তু m2 ভরের বস্তুর ওজনটা কাজ করবে আগের মতো নিচের দিকে, সো m2g, তার উপর সুতার টান কাজ করছে উপরের দিকে টি, এবং এই দুইটি বলের প্রভাবে সে কিন্তু নিচের দিকে মুভ করছে। তার মানে অবশ্যই বুঝতে পারছো যে m2g এর ভ্যালুটাই বেশি টি এর থেকে, এ কারণে সে নিচের দিকে মুভ করতে পারছে। তাহলে এটাকে আমি পজিটিভ ধরে নিব, এই ডিরেকশনটাকে নিচেরটাকে, আর উপরেরটাকে নেগেটিভ ধরে নেব, তাহলে ইকুয়েশনে প্লাস মাইনাস নিয়ে কোনো ঝামেলা হবে না। তো আবার সেম সূত্র, সামেশন অফ এফ সমান এম এ, যেহেতু m2 ভরের বস্তুর জন্য করছি এই কারণে m2a। তো এটা পজিটিভ কারণ এটা বেশি, তাহলে m2g মাইনাস টি সমান m2a। তুমি কিন্তু উপরেরটা পজিটিভ ধরতে পারো, কোনো সমস্যা নেই। তখন এখানে একটা নেগেটিভ আসবে, এখানে পজিটিভ আসবে, এখানে নেগেটিভ আসবে, নেগেটিভ কমন নিয়ে কেটে দিলে সেম জিনিসই আসবে, তো ওটা নিয়ে সমস্যা না। তো 1 আর 2 নাম্বার যদি আমি এখন ইকুয়ালাইজ করি তাহলে কি আসে দেখি, 1 এবং 2। তো এটা যদি ইকুয়ালাইজ করা হয় তাহলে এখান থেকে আসছে এই টি টি কেটে যাবে, থাকবে হচ্ছে m2g মাইনাস m1g সমান m1a প্লাস m2a। তো এখান থেকে আমি a সমান কি বলতে পারি, একেবারে সূত্র লিখে দিই, m2 মাইনাস m1 ইন্টু g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এখানে আমার যে ত্বরণের ভ্যালুটা এসেছে সেটি হচ্ছে 6.53 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে ত্বরণের ভ্যালুটি আসলো, এই ত্বরণে কিন্তু এই বস্তুটি উপরের দিকে ওঠা শুরু করবে এবং এই নিচের দিকে নামা শুরু করবে। আমার অ্যানালাইসিস হবে শুধুমাত্র 5 কেজি ভরের যে বস্তুটি আছে তার জন্য, কারণ সেটার জন্য বের করতে বলেছে যে 2 সেকেন্ড পর সুতা ছিঁড়ে গেলে বস্তুটি এই অবস্থান থেকে কত উপরে উঠবে। তো প্রথমে আমরা একবারে স্থির যখন ছিল সেখান থেকে 2 সেকেন্ডে সে কত উপরে উঠবে সেটা বের করি। সেটা বের করার জন্য আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যে বস্তুটি প্রথমে স্থির অবস্থা ছিল সে এ ত্বরণের উপরের দিকে মুভ করছে, তাহলে তার 2 সেকেন্ডে প্রথম যে দূরত্ব সেটা কত, এটাকে আমি S1 বলি বরং, S1। তাহলে এটা হচ্ছে 0 প্লাস হাফ 6.53 ইন্টু 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমার প্রথম দূরত্বটা বের হবে, এটি বের হচ্ছে 13.06 মিটার, এত দূরত্ব। এবং সেকেন্ড যেটা বের করতে হবে আমাকে, এই সুতা তো ছিঁড়ে গেছে, 2 সেকেন্ড পরে সুতা ছিঁড়ে গেছে, বাট এখনও কিন্তু বস্তুটি মুভ করা শেষ হবে না। কারণ মনে করো একটা বস্তু উপরের দিকে উঠছিল, এই জায়গায় ছিঁড়ে গেল সুতাটি, বাট তার তো বেগ স্টপ হয়ে যায়নি, তার বেগ হচ্ছে এখন হ্রাস পাওয়া শুরু করবে, কারণ একটু আগে ত্বরণ থাকার কারণে তার বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। বৃদ্ধি পেতে পেতে 2 সেকেন্ডে কোনো একটা বেগ সে লাভ করেছে। আমি আগে এটা নির্ণয় করে নিই যে 2 সেকেন্ডে তার বেগটা কত। 2 সেকেন্ড পরে বেগটা কীভাবে বের করতে পারবো, এই আগের সূত্র ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্র দিয়ে, যেখানে ইউ এর ভ্যালু তো 0 আর ত্বরণের মান হচ্ছে 6.53 এবং টাইম হচ্ছে 2। তো এটি আসছে 13.06 মিটার পার সেকেন্ড। তো 2 সেকেন্ড পরে তার এই বেগটা লাভ হয় এবং এই বেগ নিয়ে সে কিন্তু উপরের দিকে ওঠা শুরু করে এখন।
কারণ এখন সুতা নেই, তার মানে তার কাছে কোনো ত্বরণ নেই। তো শুধুমাত্র সে উপরের দিকে উঠছে এবং তার উপর সুতা ছিঁড়ে যাওয়ার পরে তার উপর যেই জিনিসটি কাজ করবে, যে তার উপর একটা মন্দন কাজ করবে, কারণ যে ত্বরণটি আছে সেটা তাকে নিচের দিকে টানবে। এ কারণে সে কিছু দূর পরে কিন্তু আটকে যাবে। তো কতক্ষণ পরে আটকে যাবে সেটা জানি না, বাট যে জায়গায় আটকে যাবে তার শেষ বেগ যে 0 হবে সেটা তো আমরা জানি। তো সেখান থেকে আমরা চাইলে বের করতে পারবো। সেকেন্ড যে কেসটা, যে আদি বেগ ছিল আমার হচ্ছে শেষ বেগ হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2g, এই হিসেবে বলি আমরা। যদি একটা বস্তু উপরের দিকে উঠে এবং তার উপর শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। কারণ এখানে তার কোনো সুতা নাই যে সে ত্বরণে উঠবে, সে এখন এই বেগ নিয়ে উপরের দিকে ওঠা শুরু করেছে এবং ফাইনালি সে একটা দূরত্ব গিয়ে থেমে যাবে। তো এটাকে আমি এইচ না বলে S2 বলি, কারণ তাহলে মিলবে আর কি, এখানে S1 ধরেছিলাম। তো শেষ বেগটা কত? শেষ বেগ হচ্ছে 0। আদি বেগ কত? 13.06 স্কোয়ার। এই বেগ নিয়ে সে উপরের দিকে ওঠা শুরু করেছিল এবং তার উপর এখন অভিকর্ষ বাধা বল কাজ করছে নিচের দিকে ইন্টু S2। অর্থাৎ এখান থেকে S2 আমার বের হবে 8.7 মিটার। তাহলে S1 বের হলো, S2 বের হলো। আমি এখন টোটাল ডিস্টেন্স বের করতে পারবো। টোটাল ডিস্টেন্স সেটি দুইটার যোগফল হবে 13.06 প্লাস 8.7, 21.76 মিটার। তাহলে এই দূরত্ব উঠে কিন্তু সে থেমে যাবে এবং ফাইনালি আবার নিচের দিকে মুভ করা শুরু করবে, পড়া শুরু করবে। আশা করি বোঝা গেছে কেন হচ্ছে 6.53 এই পরিমাণ ত্বরণটা শুধু 2 সেকেন্ড ধরে কাজ করলো। কারণ ততক্ষণ ধরে সুতা কিন্তু তাকে টেনে নিয়ে যাচ্ছিল অভিকর্ষের বিরুদ্ধে এত ত্বরণে। বাট যখনই হচ্ছে এখানে আমার কাজ করছিল, সুতাটা ছিঁড়ে গেল, তখন তার উপর আর অভিকর্ষ এই ত্বরণটা কাজ করে না, শুধুমাত্র অভিকর্ষ ত্বরণটা তাকে বাধা প্রদান করে। এই কারণে সে ফাইনালি গিয়ে ছিঁড়ে যাবে। অর্থাৎ আমরা দুইটা পোর্শনে ম্যাথটা করলাম। একটা সুতা না ছেঁড়ার সময় তার অতিক্রান্ত দূরত্ব কত, এবং সুতা ছিঁড়ে যাওয়ার পরে তার উপর যখন শুধুমাত্র অভিকর্ষ বল কাজ করছিল সেই সময় তার দূরত্ব কত, এবং দুইটার সামেশনই হবে টোটাল তার ডিস্টেন্সটা এবং সে কত হাইটে উঠবে। আশা করি বুঝতে পারা গেছে তোমাদের ম্যাথটা। এখন আমাদের আসি আমরা থার্ড প্রবলেমে। এখানে বলা আছে M1 এবং M2 ভরের দুটি বস্তু সুতার সাহায্যে চিত্রের ন্যায় একটি ঘর্ষণহীন পুলির সাথে যুক্ত। আনুভূমিক তল বরাবর ঘর্ষণ গুণাঙ্ক 0.15। অর্থাৎ এই যে আনুভূমিক তলে রাখা আছে বস্তুটিকে, এর ঘর্ষণ গুণাঙ্কের মান হচ্ছে 0.15। এক্ষেত্রে সুতার টান বল 115/3, অর্থাৎ এখানে সুতার যে টান বল কাজ করছে তার টান বলের ভ্যালু দেয়া। M1 ও M2 এর গতি শূন্য করতে হলে M2 এর উপর আর কত বস্তু ভর লাগিয়ে দিতে হবে সেটা আমাকে বের করতে বলা। যে M এর মানে ঘটনাটা হচ্ছে এখানে একটা বস্তু আছে, M1 ভর প্রশ্নে দেয়া আছে 5 কেজি, এবং এর প্রভাবে সে নিচের দিকে নামা স্টার্ট করেছে এবং সুতার টানটা দেয়া আছে। M2 দেয়া নাই, বাট বের করা পসিবল আসলে। তো এটা নিচের দিকে মুভ করা শুরু করছে, এরকম অবস্থায় আছে। এখন তুমি যদি M2 এর উপরে আরেকটা বস্তু লাগিয়ে দাও, M ভরের একটা বস্তু লাগিয়ে দাও, তাহলে কি হবে? সেটা স্থির হওয়ার চান্স আছে। প্রশ্ন হচ্ছে যে M ভরটা মিনিমাম কত হলে এটা স্টপ হয়ে যাবে আর হচ্ছে নিচের দিকে মুভ করবে না। বাট তার আগে আমাকে বের করতে হবে যে M2 যে ভরটি, এর ভরের মানটি কত, তাহলেই কেবলমাত্র আমি এমটা বের করতে পারবো। তো সেটা বের করার জন্য যেহেতু সুতার টান বল দেয়া, আমি হচ্ছে প্রথমত কল্পনা করব যে সেখানে কোনো এক্সট্রা ভর দেয়া নেই। এক্সট্রা ভর দেওয়ার আগে সুতার যে টান ছিল সেটার থেকে কিন্তু আমি চাইলেই M2টা বের করতে পারবো। সেটা কীভাবে করা যায় আমি তোমাদের ডিটেলসে করাচ্ছি আগের মতোই। এটার উপর কাজ করে M1G, এবং এটা তো হচ্ছে T কাজ করে এদিকে, এটার উপর কাজ করবে হচ্ছে T এদিকে। আশা করি এখন বুঝতে পেরেছ। এটি হচ্ছে M2G, এবং যেহেতু ফ্রিকশনাল ফোর্স আছে তার মানে অবশ্যই এদিক বরাবর একটা বাধা বল কাজ করবে FK, এবং উপরের দিকে তার একটা কাজ করবে হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। তাহলে M2 ভরের বস্তুটি যদি আমি হচ্ছে হিসাব নিকাশ করি, তা ফ্রি বডি ডায়াগ্রাম আমি চিত্রে এঁকে দিয়েছি এখন, আর এক্সট্রা কিছু করিনি। তো আমি যদি এর ক্ষেত্রে হিসাব নিকাশ করি কি আসবে, T সমান আসবে FK,
টি সমান এফ কে। তো আমরা সূত্র বই থেকে জানি এফ কে সমান মিউ কে ইন্টু আর। তো এখানে আর সমান আবার কি m2g। এর কারণ হচ্ছে, আচ্ছা একটু ভুল হয়েছে, এটা একটু ভুল হয়েছে, টি সমান এফ কে হবে না, কারণ এটা তো মুভ করছে। কারণ এই বস্তুটি যখনই তুমি ঝুলিয়ে দিবে, সুতার টান দেয়া আছে, তো আমাকে ধরে দিতেই হবে যে এই বস্তুটি আসলে একটা ত্বরণে মুভ করছে সামনের দিকে। তাহলে এটাও এর মধ্যে একটা ত্বরণ পাওয়া যাবে। আমি এক কাজ করি, আমি m1 ভরের বস্তুটির অ্যানালিসিসটা আগে করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হওয়া যাবে একটু। কারণ এটা সব ডাটা দেওয়া আছে যেহেতু, তাহলে এটা নিয়ে আগে অ্যানালিসিস করি যে m1 ভরের বস্তুর জন্য কি কি জিনিস কাজ করছে। m1 জি নিচের দিকে, টি হচ্ছে উপরের দিকে, তার ক্ষেত্রে ত্বরণটা হচ্ছে নিচের দিকে হবে। তার মানে সামেশন অফ এফ সমান m1a, এই সূত্রটা অ্যাপ্লাই করি। যেখানে নিচের দিকে m1g কাজ করে, তো যেহেতু নিচের দিকেই মুভ করছে, এটাকে আমি পজিটিভ ধরে নিই। তাহলে m1g মাইনাস টিটা বাধা বল হিসেবে কাজ করছে উপরের দিকে, তাহলে মাইনাস টি সমান m1a। এখানে m1 এর ভ্যালু দেওয়া হচ্ছে 5 কেজি, বসিয়ে দিই, টানের ভ্যালু দেওয়া সব দেওয়া, তাহলে কিন্তু ত্বরণটা বের হয়ে আসবে তোমার। তাহলে 5 ইন্টু জি এর ভ্যালু 9.8 বসানো যাবে না, কারণ প্রশ্নে দেওয়া আছে 10 ধরতে হবে। তো প্রশ্নে যদি দেয়া থাকে তাহলে ওটাই ধরবো আমরা। টি এর ভ্যালু হচ্ছে 115/3 সমান m1a, আর 5 ইন্টু এ। তো প্রথমে আমরা ত্বরণটা বের করে নিই। এখানে ত্বরণ আছে এটা দেখেই বোঝা যাচ্ছিল। তো ত্বরণের ভ্যালু আসছে আমার 2.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে এই বস্তুটির উপরে কি পরিমাণ ত্বরণ কাজ করতেছে। তো এটা তো সিস্টেমের ত্বরণ অ্যাকচুয়ালি, শুধুমাত্র এই বস্তুর উপরেই কাজ করবে তা না, এই বস্তুর উপরেও কাজ করবে। তো সেম ত্বরণ যদি এই বস্তুর উপরেও কাজ করে, তাহলে m1 ভরের জন্য আমি কি বলতে পারি, m1 না m2 ভরের জন্য আমরা কি বলতে পারবো, সামেশন অফ এফ সমান m এ যদি আবার লিখি, তাহলে সামেশন অফ এফ সমান m2a। তো এখানে সুতার টানটা দিকে কাজ করছে, তাহলে টানটাকেই পজিটিভ ধরবো, কারণ এই দিক বরাবর সে মুভ করবে। তাহলে টি মাইনাস m2, সরি এফকে, টি মাইনাস এফকে সমান m2a। এখানে এফকে এর ভ্যালু কত হবে, এফকে হবে হচ্ছে মিউ কে ইন্টু আর, এবং আর এর পরিবর্তে আমি m2g বসাতে পারি, কারণ দুইটা তো ইকুয়াল হবে, যেহেতু এই বেসে উপরে এবং নিচে এই দুইটা বলই শুধুমাত্র কাজ করছে। তাহলে m2g সমান m2a। তো এখানে সব কিছু ভ্যালুই জানি, শুধুমাত্র আমরা m2টাই জানি না। এক কাজ করি, এটাকে এই পাশে ট্রান্সফার করি সবগুলোকে। m2 যদি কমন নেই কি আসে, a প্লাস মিউ কেজি, অর্থাৎ m2 সমান টি ডিভাইডেড বাই a প্লাস মিউ কেজি। এখানে কি আসে, টি এর ভ্যালু 115/3, এ তো 2.33 বের হলো, প্লাস মিউ কে, এটার ভ্যালু দেওয়া আছে 0.15, ইন্টু জি হচ্ছে 10। তো এটি যে ভ্যালুটি আসছে আমার, সেটি 10 আসছে অ্যাকচুয়ালি, 10.008 আসে। তো আমি তো কিছু লিখছি না, 10 লিখলেই হবে। সহজ কথায় m2 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 10। তো তুমি m2 এর ভ্যালু যখন পেয়ে যাচ্ছ, এরপরে তোমাকে যদি বের করতে বলে যে এখানে এক্সট্রা আর কত ভর লাগালে সেটা হচ্ছে ফিক্সড হয়ে যাবে, এর মিনিমাম মানটা কত, m এর মিনিমাম মান কত, যার কারণে এটা যে ত্বরণটা লাভ করছিল সেই ত্বরণটা আর থাকবে না, সেটা নালিফাই হয়ে যাবে এবং এটা স্থির হয়ে যাবে। তো কি করতে হবে এখানে, এটা হচ্ছে আমাদের অ্যানালিসিস করার বিষয়। তো এটা করার জন্য আমি আরেকটা এক্সট্রা পেজ নিচ্ছি, সেখানে সলভ করি বরং। তো প্রশ্নটাতে একটু স্লাইড কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে একটা জিনিস যখন ত্বরণ হয়ে যায়, তখন যদি তার উপরে তুমি একটা বস্তুকে বসিয়ে দাও, সাথে সাথে সে কি স্টপ হয়ে যাবে, যাবে না কিন্তু। কারণ তুমি যদি হচ্ছে যেই পরিমাণ ত্বরণটা কাজ করছে সেম পরিমাণ বল অপোজিট দিকে হচ্ছে প্রয়োগ করতে পারো, তাহলে এই পাশে আর ত্বরণ থাকবে না। বাট ত্বরণ থাকবে না মানে যে সেখানে বেগও থাকবে না, ব্যাপারটা এরকম না। ত্বরণ না থাকার দুইটা কন্ডিশন থাকে, একটা হচ্ছে বস্তুটি স্থির হয়ে যাওয়া, আর একটি হচ্ছে বস্তুর সমবেগে চলা। মনে করো একটা বস্তু ত্বরণে চলছে, ত্বরণে চলতে চলতে তুমি হচ্ছে বল প্রয়োগ করে যদি বন্ধ করে দাও এবং সেখানে যদি কোনো ঘর্ষণ না থাকে, তাহলে সে কিন্তু সমবেগে চলবে। অথবা তুমি যদি এমন পরিমাণ বল প্রয়োগ করো যে সেখানে
ঘর্ষণের সমপরিমাণ, তাহলে কিন্তু সেটা সমবেগেই চলবে। তুমি বল প্রয়োগ করছো কিন্তু সেটা সমবেগেই চলছে। আমাকে এখানে বের করতে বলেছে যে এখানে আমি M2 এর উপর কী পরিমাণ ভর অ্যাপ্লাই করলে বা এখানে বসিয়ে দিলে মিনিমাম আমি তো অনেকগুলোই বসাতে আমি তো 100 কেজিও বসাতে পারি, তাও স্টপ হয়ে যাবে। বাট মিনিমাম কী পরিমাণ ভর এখানে স্থাপন করলে এই সমগ্র সিস্টেমটা একেবারে স্টেবল হয়ে যাবে আর মুভ করবে না, সেটা আমাকে বের করতে বলেছে। তো সেটা কখন পসিবল? তখনই পসিবল যে এখানে বসানোর পর এটা যে ফ্রিকশনাল ফোর্স আমাকে দিবে বিপরীত দিকে, গতির বিপরীতে এ যে ফ্রিকশনাল ফোর্সটা আমাকে অ্যাপ্লাই করবে, সেটা অবশ্যই এখানে যেই পরিমাণ টান কাজ করছে, সুতার যে টান কাজ করছে তার সমান হইতে হবে। বাট এই যে আমি একটু আগে বললাম যে টান সমান হলেই মানে ব্যাপারটা এরকম না, সেটা স্থির হয়ে গেছে। টান সমান হওয়া মানে এটাও তো হতে পারে সে সমবেগে চলছে। তো এর কারণে এখানে আরেকটা আসলে ঘর্ষণ গুণাঙ্কের মান দরকার ছিল, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। একটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলে, একটাকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। তো আমরা জানি যে গতীয় যে ঘর্ষণ গুণাঙ্ক তার ভ্যালুটা সবসময় কম হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্কে। তো এখানে আমার উপায় নাই গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ছাড়া অন্য কিছু ইউজ করার, কারণ হচ্ছে এখানে শুধুমাত্র একটা ঘর্ষণ গুণাঙ্কের মানই দেওয়া। তো আমাকে ধরে নিতে হবে এটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কেরও মান। বাট অ্যাকচুয়ালি আমি যদি এটাকে ইউজ করি সেটা কিন্তু মানে একবারে স্টপের ভ্যালু দিবে না, কারণ এটা সেটার ভ্যালু দিবে যে চলতে চলতে তুমি যদি এই পরিমাণ ভর স্থাপন করো তাহলে তার ত্বরণ ঠিকই থাকবে না, বাট সমবেগে সে চলতে থাকবে, কারণ দুই পাশের টান সমান হয়ে যাবে। বাট এখানে যদি আমার কাছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া থাকতো এবং সেই পরিমাণ আমি ক্যালকুলেট করে যেইটা বল পেতাম সেটা যদি অ্যাপ্লাই করে দিতাম তাহলে সেটা স্থির হয়ে যেত। বাট যাই হোক, যেহেতু প্রশ্নটা এভাবে দেয়া আছে আমি সেভাবেই ক্যালকুলেশনটা করব। তো এখানে দেখি এই ফ্রিকশনাল যে কোএফিসিয়েন্টটা দেয়া আছে এর সাপেক্ষে হিসাব করলে আমার কি পরিমাণ ভ্যালুটি আসে এম এর। তো এখন নতুন একটা এম যুক্ত করা হয়েছে, তার মানে তোমার যে ফ্রিকশনাল যে ফোর্সটা আছে এফ কে, এটা ওই আগের মতোই হচ্ছে এফ কে না ধরি আর, কারণ এটা গতিশীল না, আমি চাচ্ছি স্টপ করতে, আমি এফ ধরি। মানে প্রশ্নে একটু স্লাইট মিস্টেক আছে, বাট সমস্যা নেই, ওইভাবে আমরা ধরবো। তাহলে এফ সমান আমি বলতে পারি মিউ ইন্টু আর। তো এখানে আর এর পরিবর্তে এখন চেঞ্জ আসবে, কারণ এখন হচ্ছে দুইটা বস্তু আসলে অবস্থিত এবং এইখানে দুইটা বস্তুর ওজনটাই তোমার অ্যাড করতে হবে, যে M2 প্লাস এম ইন্টু জি, এটাই হচ্ছে তোমার আর এর ভ্যালুটা। তো এখানে কী আসবে মিউ এফ ইন্টু M2 প্লাস এম ইন্টু জি। তাহলে এটা হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্সটা, এবং সেটা কার সমান হতে হবে? এই টানের সমান যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা আর মুভ করবে না। তাহলে টানের ভ্যালুটা কত? টানের ভ্যালু তো আমরা একটু আগে দেখলাম যে এখান থেকেও বের করা যায়, কারণ এটার যে টানটা সুতার এইটার টানটাও সেম হবে। তাহলে টি সমান আমি বলতে পারি এই ক্ষেত্রে M1G। তাহলে টি সমান M1Gও বলা যায়। তো এটা একটা ইকুয়েশন আসছে, এটা একটা ইকুয়েশন আসছে। বাট আমি যদি মুভ করা স্টপ করতে চাই তাহলে টি আর এফ এটা সমান হতে হবে আমার ফ্রিকশনাল ফোর্সটা। তাহলে অর্থাৎ আমি মানটা বসিয়ে দিই এখানে, M1G সমান মিউ এফ M2 প্লাস এম ইন্টু জি। জি তো কেটে যাবে, তো এখানে এম সমান কি আসছে, এটা যদি আমি ভাগ করে দিই M1 বাই মিউ মাইনাস M2। তো M1 এর ভ্যালু দেওয়া আছে 5 কেজি, মিউ হচ্ছে 0.15ই ধরতে হবে আমাকে, এবং M2 আমরা কিন্তু বের করেছি 10 কেজি আগের পেজে। তো এটা মোতাবেক আসছে 23.33 কেজি। তো এই পরিমাণ ভর যদি আমি এখন ইনসার্ট করি, এর থেকে বেশি করলেও হবে, বাট মিনিমাম এই পরিমাণ ভর যদি এখানে রাখা হয় তাহলে এই গতিটা স্টপ হয়ে যাবে। এটা এই ম্যাথটা থেকে আমরা বুঝতে পারি। তো আশা করি কোয়েশ্চেনটা বোঝা গেছে, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম দেওয়া হয়েছে। চলে যাই তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, যদি এটা নিয়ে কোনো কনফিউশন না থাকে। এই প্রবলেমটাতে বলা আছে 30 ডিগ্রি নতি কোণ বিশিষ্ট একটি মসৃণ নত তলকে, মানে হচ্ছে আনত তলকে এত ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে স্থাপন করা হলো। ওকে, তার মানে একটা লিফট আছে, এই লিফটের মধ্যে একটা আনত তল আছে এরকম। আচ্ছা, আমি অন্য কালার দিয়ে আঁকি।
একটা লিফট আমি ধরলাম, লিফটের মধ্যে একটা আনত তল, এবং সেখানে কি করা হচ্ছে, লিফটটিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে নেওয়া হচ্ছে। লিফটের যে ত্বরণটা সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। নততলের সর্বোচ্চ বিন্দু থেকে একটি ব্লককে ছেড়ে দিলে, এই যে আনত তল আছে এটার এখান থেকে একটা ব্লককে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এই থিটার ভ্যালুতে দেওয়া সেটা কত, 30 ডিগ্রি, থিটা সমান 30। ছেড়ে দিলে তার 2/3 সেকেন্ড পর সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়। তাহলে এই যে টাইমটা এখান থেকে এখানে আসতে তার যে সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে 2/3 সেকেন্ড। আমাকে বের করতে বলেছে নত যে তলটা এর দৈর্ঘ্য কত, অর্থাৎ আনত তলের দৈর্ঘ্যটা কত, এস বের করতে বলা হয়েছে। আচ্ছা, প্রবলেমটা দেখে অনেক কঠিন মনে হলো, আসলে কঠিন মনে হচ্ছে না, কারণ স্বাভাবিক অবস্থা যদি আমাকে বের করতে বলতো যে আনত তলে একটা দৈর্ঘ্য যদি দেওয়া থাকতো কত সময় বের করো, কত সময় লাগবে পড়তে, বের করতে পারতাম। কিন্তু আমরা এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার ইউজ করে সেখানে ত্বরণের জায়গায় শুধুমাত্র জি সাইন থিটা হতো। আশা করি মনে আছে যে আনত তল বরাবর জি সাইন থিটা ত্বরণ কাজ করে। বাট এখানে সে যেহেতু এই সম্পূর্ণ সিস্টেমটি একটা লিফটের মধ্যে আছে, তাহলে অবশ্যই ত্বরণটা জি সাইন থিটা হবে না, এখন জি এর সাথে আর একটু এটাও যুক্ত হয়ে যাবে। এটুকু তো আমরা জানি যে লিফট যখন উপরে ওঠে, লিফট মুভিং আপওয়ার্ড, তো এটা কিভাবে আসে এটা আমি এখন যাচ্ছি না, তো অনেক ডিটেলস হয়ে যাবে। বাট লিফট যদি উপরে মুভ করে তাহলে লব্ধি যে ত্বরণটা সেটার ভ্যালু কত হয়, সেটার ভ্যালু হয় তোমার নিজস্ব যে ত্বরণটা প্লাস হচ্ছে এ, এটা আসবে। তারপর আমি একবারে বলতে পারি যে মনে করো একটা বস্তু আছে, নরমভাবে চিন্তা করো, একটা বস্তু আছে, এই বস্তুটি হচ্ছে একটা লিফটে আছে, তার নিজস্ব ওজন হচ্ছে এমজি, ধরলাম এম ভরের একটা বস্তু, তার নিজস্ব ওজন হচ্ছে এমজি, এবং উপরের দিকে একটা লিফট চলছে হচ্ছে এ ত্বরণে। আমাকে যদি বলে তাহলে তার অনুভূত ওজনের মানটা কত হবে, ডাব্লিউ ওয়েটটা কত, কী করবো তো আমি সামেশন অফ এফ সমান এম এ অ্যাপ্লাই করবো, তাহলে ডাব্লিউ মাইনাস এমজি এরকম আসবে, অর্থাৎ ডাব্লিউ মাইনাস এমজি সমান হচ্ছে এম এ। তো এখান থেকে তুমি ডাব্লিউ প্রাইম সমান কী বলতে পারো, এম জি প্লাস এ, এরকম তো জানো তাই না। তার মানে উপরের দিকে যখন একটা ত্বরণে লিফট উঠে আমাদের কাছে মনে হয় আপাত দৃষ্টিতে যে ত্বরণের ভ্যালুটা বেড়ে গেছে। এই কারণে যখন লিফট উপরের দিকে উঠবে তখন যে রেজাল্টেন্ট যে ত্বরণটা থাকে সেটা কি জি প্লাস এ হয়ে যায়। এটা যদি মনে থাকে বাকিটা সহজ, কারণ একটা আনত তল তোমার কাছে দেওয়া আছে এখন এক্সট্রা, সেই আনত তলের মধ্যে একটা বস্তুকে দেয়া আছে, সেই বস্তুটি এখন নিচের দিকে মুভ করতে যদি চায় নর্মাল অবস্থায় তার উপর কী কী কাজ করতো, একটা হচ্ছে এমজি নিচের দিকে, আর এদিক বরাবর যেহেতু এটা থিটা তাহলে এই এমজিটাকে দুই ভাগে ভাগ করতে হবে। সেটা কি, এখানে হবে তোমার এমজি সাইন থিটা, এদিক বরাবর হবে এমজি কস থিটা। এই এমজি কস থিটা কাজে লাগতো যদি হচ্ছে এখানে ফ্রিকশন দেওয়া থাকতো, বাট এখানে বলে হচ্ছে কোনো ধরনের ফ্রিকশন নাই, মসৃণ একটা আনত তল, এই কারণে এমজি কস থিটার আপাতত কোনো কারণ নেই, কাজ নেই। আর তার উপর হচ্ছে একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, প্রতিক্রিয়া বল, তো এটাই হচ্ছে কাজ। বাট এখন যেহেতু একটা ত্বরণে উঠছে লিফটটাও, তাহলে তার উপর শুধুমাত্র এমজি কাজ করবে না, এমজি প্লাস এ কাজ করবে, তার মানে একটু চেঞ্জ হয়ে যাবে এখানে তাই না, এখানে এম জি প্লাস এ সাইন থিটা, এখানেও হয়ে যাবে এম জি প্লাস এ, কারণ এই যে একটু আগে বললাম যে তোমার আপাত যে ওজনটা সেটা এম জি প্লাস এ হয়ে আছে, তাহলে এম জি প্লাস একে তুমি দুই ভাগে ভাগ করে নাও, বাকিটা ইজি, এম জি প্লাস এ। আশা করি বোঝা গেছে যে এর উপর যে ত্বরণটা কাজ করছে ফাইনালি এই বস্তুটির উপরে সেটা কি হবে, এই বস্তুটির উপরে ত্বরণটা যে কাজ করছে, এ ব্লক বলি আমি, এই ব্লকটির উপরে যে ত্বরণটা কাজ করবে সেটা হচ্ছে জি প্লাস এ সাইন থিটা। তোমাকে এইটুকু নিয়ে কাজ করতে হবে, এইটুকু নিয়ে। এত কিছু বোঝালাম এটা বোঝানোর জন্য, এটা ম্যাথে কোনো কাজ নাই, তোমার হচ্ছে ব্লকের উপর কি পরিমাণ, এই যে ব্লকটা আছে কি পরিমাণ ত্বরণ কাজ করবে সেটা দেখানোর জন্য এত কিছু দেখালাম। তো এখন আমরা ম্যাথটা করবো, ম্যাথ কীভাবে করবো, এস সমান আমরা জানি ইউটি প্লাস হাফ
এ ব্লক বলি, ব্লকের উপর যেহেতু ত্বরণ কত AT স্কোয়ার, অর্থাৎ এখান থেকে এখানে আসতে তার কত সময় লাগে এটা যদি জানি তাহলে দূরত্ব বের করতে পারবো। এবং স্থির অবস্থা থেকে তাকে আমি সর্বোচ্চ বিন্দু থেকে ছেড়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে 0 হাফ g প্লাস a সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। মান বসিয়ে দাও, জি এর ভ্যালু 10 ধরতে বলা হয়েছে এখানে, তাহলে 10 প্লাস 2 সাইন 30 এবং টি স্কোয়ার মানে 2/3 স্কোয়ার। দেখি কত আসে। আমার আসছে এটা 1.33 মিটার, অর্থাৎ আনত তলের দৈর্ঘ্য হচ্ছে 1.33 মিটার হবে। তো যেহেতু আনত তলের দৈর্ঘ্য চেয়েছে, এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারা গেছে কীভাবে ম্যাথটা করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখি। এটা হচ্ছে লিফটের একটা ম্যাথ দেওয়া ছিল, সেটা হচ্ছে 4000 কেজি ভরের একটি লিফট 240 কেজি ভরের একটি বাক্স বহন করছে। যখন লিফটের তারের সাপোর্টিং কেবল উপর ঊর্ধ্বমুখী টান 48,000 নিউটন হয়, তখন ঊর্ধ্বমুখী ত্বরণ কত? এর মানে হচ্ছে একটা লিফট আছে, তার নিজস্ব ভর আছে এবং সেখানে একটা ব্লকও আছে, বস্তু আছে, বাক্স, তারও নিজস্ব ভর আছে। এই সম্পূর্ণ ওয়েটটাকে নিয়ে এই লিফটের উপর কিন্তু কেবল থাকে, তোমরা জানো আশা করি। এই কেবল দিয়েই কিন্তু উপরের দিকে লিফটটাকে টেনে বা নিচের দিকে নামানো হয়। তো উপরের দিকে যে টেনে নিয়ে যাচ্ছি, এখানে টান বলটা দেওয়া আছে, যেখানে টান বলের মান কত, টি এর ভ্যালু দেওয়া আছে 48,000 নিউটন, এবং লিফটের তো ভর দেওয়া আছেই, এই বাক্সেরও ভর দেওয়া আছে। তো এই সবগুলোর সাপেক্ষে আমাকে বের করতে বলেছে যে ত্বরণটা কত। তো আগেরটার মতোই অনেকটা মানে ক্যালকুলেশনগুলো, যে এখানে টোটাল কী পরিমাণ ওজন কাজ করবে নিচের দিকে, এটা হচ্ছে m প্লাস m ইন্টু জি, এই পরিমাণ ওজন কাজ করবে নিচের দিকে, এবং এই দুইটার প্রভাবে লিফটটি কি উপরের দিকে যেতে চায়, তাই তো, ঊর্ধ্বমুখী ত্বরণ, তার মানে উপরের দিকে যেতে চায়, তাহলে অবশ্যই টি এর মানটা বেশি হতে হবে এটার থেকে। সূত্র কি? সামেশন অফ এফ সমান এম এ। এখানে সামেশন অফ এফ মানে হচ্ছে টি মাইনাস এটা, কারণ এটা বাধা প্রদান করছে তাকে নিচের দিকে, টি মাইনাস এম প্লাস এম ইন্টু জি সমান এম এ। এখানে টি এর ভ্যালু দেওয়া আছে 48,000, আর এম মাইনাস এম মানে হচ্ছে 4000 কেজি, তো লিফটের নিজেরই ভর, এবং এই বাক্সের ভর দেওয়া আছে 240 কেজি ইন্টু 9.8 সমান এম এ। আচ্ছা, এম এ বলা ভুল হইল, আলটিমেটলি সবাইকে নিয়ে তো সে যাবে, তাহলে এম প্লাস এম এ হবে, তাহলে এম প্লাস এম এ। তো এখানে এম এর ভ্যালু কত আবার 4240 ইন্টু এ। তো বের করে ফেলি কত আসে। এটি আমার আসছে 1.52 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই পরিমাণ ত্বরণে লিফটটি উপরের দিকে ওঠা ট্রাই করবে। সেকেন্ড যে পোর্শনটা দেয়া, যে লিফটটি স্থির অবস্থান থেকে 3 সেকেন্ড সময়ে কত উচ্চতায় উঠবে, তো এটা তো এই সূত্র অ্যাপ্লাই করলে হয়, এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এস সমান এটা অ্যাপ্লাই করলাম, এবং ইউ এর ভ্যালু তো স্থির যেহেতু 0, হাফ এ হচ্ছে 1.5 ইন্টু টি স্কোয়ার, এখানে 3 সেকেন্ড বলা আছে, 1.52 ছিল, তো বসিয়ে দিই কত আসে, 6.84 মিটার। এটাই আনসার। এটা খুব ইজি ম্যাথ দিয়েছে, তেমন চিন্তা ভাবনার কিছু নেই। পরবর্তী ম্যাথে দেখি। এটা একটা সহজ ম্যাথ, খুব ইজিলি বের করতে পারবে। এখানে দেওয়া আছে 15,000 কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর 20,000 কেজি। এটা হচ্ছে জ্বালানির ভর 15,000 এবং জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে 20,000, তাহলে বোঝা যাচ্ছে রকেটের ভর হচ্ছে 5,000 কেজি হবে। রকেটের সাপেক্ষে 3,000 মিটার পার সেকেন্ড দ্রুতিতে জ্বালানি 200 কেজি পার সেকেন্ড হারে পুড়ে রকেটটি যদি খাড়া উপরের দিকে গতিশীল হয়ে থাকে, তবে রকেটের উপরের দিকে ধাক্কা এবং জ্বালানি শেষ হওয়ার সময় সৃষ্ট প্রযুক্ত লব্ধি বল নির্ণয় করো। অর্থাৎ যখন সে
চলা স্টার্ট করে রকেটটি, তখন উপরের দিকে কি পরিমাণ থ্রাস্ট বল কাজ করে বা ধাক্কা বল কাজ করে সেটা বের করতে হবে, এবং যখন জ্বালানি শেষ হয়ে যায় ওই মোমেন্টে লব্ধি বল কাজ করতে হবে। তো প্রথমটা করি আগে, ধাক্কার মান। তো এটা তো ডিরেক্ট তোমাদের বইয়েই সূত্র দেওয়া আছে যে ধাক্কা মানে আর কি থ্রাস্ট ফোর্স, যেটা হচ্ছে ফোর্সের ভ্যালুটা, সেটা কি ছিল ভিআর ডিএম বাই ডিটি। ভিআর মানে হচ্ছে রকেটের বেগ কত এবং জ্বালানি কি হারে বের হচ্ছে সেটা। তো রকেটের বেগ এখানে দেওয়াই আছে 3000 কেজি, এবং ডিএম বাই ডিটি হচ্ছে 200। এটা হিসাব করলেই হয়ে যায়। এটা আসবে কত, 3 2 6 6 ইন্টু 10⁵ নিউটন। শেষ, এটা আনসার। সেকেন্ড যে পোর্শনটা, লব্ধি বল। কখন লব্ধি বল বের করতে বলেছে? যখন জ্বালানি পুড়ে যায়, সম্পূর্ণ শেষ হয়ে যায়। তো এটা লব্ধি বল বের করার জন্য আমাকে দেখতে হবে, খেয়াল করো, একটা রকেটের উপরে কত ধাক্কা কাজ করছে এটা আমরা বের করেই ফেললাম, এফ পরিমাণ ধাক্কা কাজ করছে। এবং আমি যদি লব্ধি বল বের করতে চাই তাহলে লব্ধি নেট ফোর্সটা কত, তাহলে অবশ্যই তার যে নিজস্ব যে ওজনটা আছে, এখানে টোটাল যে ওজনটা আছে, এই টোটাল ওজনের রেসপেক্টে কী পরিমাণ বল আসলে নিচে দিয়ে কাজ করে যদি এটা বিয়োগ করতে হবে, তাহলে লব্ধি বল আমি নেট ফোর্স বলতে পারি। লব্ধি বল মানে হচ্ছে তোমার যে প্রযুক্ত ধাক্কা মাইনাস হচ্ছে এমজি। প্রশ্ন হচ্ছে এখানে এম এর মানটা কত হবে। তো এটা বোঝার জন্যই তোমাকে বলা হয়েছে এখানে যে যখন জ্বালানি শেষ হয়ে যায় তখন লব্ধি বল কত। জ্বালানি যখন শেষ হয়ে যাবে তখন এই এম এর ভ্যালুটা কত, শুধু রকেটের ভর না, কারণ যখন তুমি জ্বালানি নিয়ে যাত্রা শুরু করেছো এই এম এর মানটা কিন্তু 20,000 কেজি ছিল, রকেটের ভর প্লাস জ্বালানির ভর। বাট যত সময় যাবে এই রকেটের ভরটা ধীরে ধীরে কমতে থাকবে, কিন্তু মানে ওভারঅল ভরটা, মোট ভরটা কমতে থাকবে, কিন্তু রকেটের যে নিজস্ব যে ভরটা সেটা তো আর কমে যাবে না, সেটা ফিক্সড থাকে। তো সেই ক্ষেত্রে আমাকে যদি বলতে হয় যে এই রকেটের ভরটা কত, জ্বালানি যখন শেষ হয়ে যায় তখন রকেটের ভর হচ্ছে টোটাল যে ভরটা দেয়া আছে সেখান থেকে যদি আমি জ্বালানির নিজস্ব ভরটা বিয়োগ করি তাহলে রকেটের ভরটা পেয়ে যাব। জ্বালানি যখন শেষ হয়ে যায় তখন শুধুমাত্র এতটুকু ভরই বাকি থাকে, কারণ 15,000 কেজি শেষ অলরেডি তোমার। তো এতটুকু ভরের জন্য যে পরিমাণ টান নিচে দিয়ে কাজ করবে সেটা যদি বিয়োগ করে দিই তাহলে তুমি নেট ফোর্স পেয়ে যাচ্ছ। তাহলে 6 × 10⁵ এটা আমরা পেলাম, মাইনাস হচ্ছে 5000 × 9.8। হিসাব করো কত আসে। এটি আসছে 5.51 × 10⁵ নিউটন। এই দুটি আনসার। এক সহজ ম্যাথ দিয়েছিল, কারণ সবগুলোই কঠিন দিলে আসলে টাইম তোমরা কুলাতে পারবে না। এ কারণে কিছু কিছু টাইম বাঁচানোর জন্য কিছু প্রবলেম দেওয়া থাকে যাতে করে খুবই ইজিলি করা যায়। এটা হচ্ছে সেই ম্যাথ একটা। পরবর্তী প্রশ্নে আসি। এখানে বলা আছে 5 কেজি ভরের একটি পাথর প্রাথমিকভাবে স্থির অবস্থায় ছিল। পাথরটি বিস্ফোরিত হওয়ার ফলে 1:1:1 ভর অনুপাতে 3টি টুকরা হয়ে যায়। সমান ভরের দুটি টুকরার প্রত্যেকটি 15 মিটার/সেকেন্ড গতিতে একে অপরের সাথে লম্বভাবে সরে গেলে ভারী টুকরোটির বেগ কত ছিল? একটা পাথর ছিল মনে করো, এই পাথরটি হচ্ছে 5 কেজি ভরের, এটা হয়ে যায় কি বিস্ফোরিত হয়ে যায় 3 টুকরা হয়ে। প্রাথমিক অবস্থায় স্থির ছিল এবং এমনভাবে বিস্ফোরিত হয়ে যায় যে 3টা আলাদা টুকরা তৈরি করে। তো 1:1:1 অনুপাত থেকে কীভাবে ভর বের করতে হয় তোমরা আসলে করে জানো। অনুপাত কী হবে, 3 1 4 1 5, তাহলে 1/5 × 5 যদি করি তাহলে প্রথম টুকরার ভর পাবো। সেকেন্ডটার জন্য আবার 1/5 × 5, থার্ডটার জন্য 3/5 × 5, মানে 1 কেজি 1 কেজি 3 কেজি এরকম কিছু হবে। তো প্রথম 1 কেজি হচ্ছে এ পাশে আসে, দ্বিতীয় 1 কেজি হচ্ছে এ পাশে আসে। কীভাবে বুঝলাম? প্রশ্নে বলা আছে যে সমান ভরের দুটি টুকরা প্রত্যেকেই 15 মিটার/সেকেন্ড গতিতে একে অপরের সাথে লম্বভাবে সরে গেলে প্রশ্ন হচ্ছে ভারী টুকরাটি কোন দিকে যাবে। আমি জানি না কোন দিকে, বাট আমি র্যান্ডমলি একটা ডিরেকশন ধরে নিয়েছি, 3 কেজি আমি ধরে নিয়েছি এদিকে 3 কেজি। তো এটা হচ্ছে 15 মিটার/সেকেন্ড আর এটাও 15 মিটার/সেকেন্ড। আমরা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। বাট এই সব ক্ষেত্রে যখন হচ্ছে অনেকগুলো বস্তু দেওয়া থাকে আমি সবসময় প্রেফার করি ভেক্টর নিয়মে করার, কারণ ভেক্টর পদ্ধতিতে খুবই ইজিলি এক লাইনে ম্যাথটা হয়ে যায়। আমি এক কাজ করব,
আমি ধরে নিব ইচ্ছা করে যে এটা এক্স অক্ষ বরাবর যায়, এটা ওয়াই অক্ষ বরাবর যায়। এটা কোন অক্ষ বরাবর যাবে, জেড অক্ষ বরাবর যাবে কি যাবে না এটা আমি জানি না, বাট বিপরীত দিকে যাওয়ার চান্স আছে। কারণ হচ্ছে দুইজনের, এটা যদি একজন এ পাশে যায় একজন যদি এ পাশে যায়, তাহলে এদের লব্ধিটা কোন দিকে যাবে, এদিক বরাবর যাবে। এবং সে যদি অ্যাকচুয়ালি আগে থেকে স্থির থাকতো, তাহলে ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে একে এদিকেই যেতে হতো, যাতে করে দুইটার হচ্ছে কম্বাইন ইফেক্টটা জিরো হয়ে যায়। তো এই কারণে আমি একটা কাজ করব, আদি অবস্থায় ভরবেগ প্রত্যেকের, এটাকে আমি 1 নম্বর বস্তু বলি, এটাকে 2 নম্বর বলি, এটাকে 3 নম্বর বলি। প্রত্যেকের আদি অবস্থায় ভরবেগের সমষ্টি এবং শেষ অবস্থার ভরবেগের সমষ্টি আমরা কি জানি, সেম হতে হবে। তাহলে P1 ইনিশিয়াল প্লাস P2 ইনিশিয়াল P3 ইনিশিয়াল। আমি ভেক্টর পদ্ধতি করব যে তিনটা ভেক্টরের ইনিশিয়ালি, তিনটা বস্তুর ইনিশিয়াল অবস্থায় কীরকম ভরবেগ ছিল সেটার সমষ্টি হবে ফাইনালি কী রকম ভরবেগ ছিল তাদের, ইনিশিয়াল এবং ফাইনাল। ইনিশিয়ালি তারা কিন্তু একটা বস্তুই ছিল এবং সেটা কি ছিল, স্থির অবস্থায়, তার মানে এটা আলটিমেটলি জিরো, তাহলে এটা জিরো বসালেই হয়ে যায়। আর ফাইনালি কি অবস্থা, ফাইনালি হচ্ছে যেহেতু আমি এটাকে এক্স অক্ষ ধরে নিয়েছি, এটাকে আমি আই, এটাকে জে ধরে ম্যাথটা করব, ইজিলি হয়ে যাবে। তাহলে 1 নম্বরের ক্ষেত্রে, 1 নম্বর বস্তুর ক্ষেত্রে ফাইনালি কি 1 কেজি ভর এবং সে 15 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে। তাহলে তার ভরবেগ কত, ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ, এবং এটা আমি এক্স অক্ষ ধরে নিয়েছি, সো আই আসবে এখানে একটা এক্সট্রা। একবার লিখে দিই তাহলে, ভরবেগ মানে 59, বারবার লিখবো না। একই রকমভাবে P2 এর ক্ষেত্রে কত আসবে, 15 ইন্টু 1 জে আসবে, সরি 15 জে, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমি জানি না, সো এটাকে আমি বের লিখে গেছি। এটাই আমাকে বের করতে বলা হয়েছে, বের অলরেডি হয়ে গেছে তোমার, যে 3 নম্বর বস্তুটির ফাইনাল যে ভরবেগ সেটা হচ্ছে -59 -15 জে। আমি যে ডিরেকশনটা ধরেছিলাম হুবহু সেদিকে যায়নি, কারণ আমি জেড অক্ষ বরাবর কল্পনা করেছিলাম, বাট জেড অক্ষ বরাবর না হলেও এক্স এবং ওয়াই এর মাঝামাঝি বরাবর কোথাও একটা যাবে, এটা আমি শিওর। তো 59 -15 জে এরকম হলো। তো এখন আমাকে বের করতে হবে যে এটার বেগ কত ছিল। তো ভরবেগ যেহেতু পেয়ে গেছো, বেগ কীভাবে বের করবে, নর্মালভাবে, যেহেতু তোমাকে আইজিএকে দিয়ে বের করতে বলেনি, শুধুমাত্র বলেছে বেগ বের করো, ডিরেকশনও বের করতে বলেনি, তো আমি ভরবেগের আগে মানটা বের করে নিই। তাহলে P3F এর ভ্যালুটা কত, √(-15 স্কয়ার প্লাস -15 স্কয়ার, হিসেব করি কত আসে, এটা আমার আসছে 21.2 কেজি মিটার পার সেকেন্ড। আর আমাকে বের করতে বলছে বেগ, তাহলে ভরবেগ থেকে বেগ কীভাবে বের করবা, ভর দ্বারা ভাগ করবা। অতএব V3F 3 নম্বর বস্তুর ফাইনাল যে বেগটা সেটা হবে ভরবেগটাকে ভর দ্বারা ভাগ করো, ভাগ করে দিই, 3 দ্বারা ভাগ করে দিলে এটা আসছে 7.07 মিটার পার সেকেন্ড। এটাই আনসার, যে 3 নম্বর যে বস্তুটি সেটার বেগ ছিল 7 মিটার পার সেকেন্ডের মতো। আশা করি বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন দেখি, রেল লাইনের একটি বাঁকের ব্যাসার্ধ 98 মিটার এবং লাইনের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব 1.525 মিটার। ভেতরের পাত অপেক্ষা বাইরের পাত কতখানি উঁচু হলে বাইরের পাতে কোনোরূপ চাপ প্রয়োগ না করে একটি ট্রেন 9.8 মিটার পার সেকেন্ড দ্রুতিতে বাঁক নিতে পারে। এটা একেবারে হচ্ছে অ্যাডমিশনের একটা প্রবলেম। এটা তোমাদের কোয়েশ্চেন ব্যাংক যদি ঘাটো দেখবে যে কোথাও না কোথাও এসেছিল, আমার মনে নাই এক্স্যাক্টলি, বাট কোনো একটা রুয়েট অথবা চুয়েটে কোথাও এসেছিল। এই হুবহু সেম প্রশ্ন, সেম ভ্যালু, কোনো রকম চেঞ্জ ছাড়াই জাস্ট প্রশ্নটা উঠিয়ে দিয়েছে। তো এটা আমরা নর্মালভাবে সলভ করলেই হয়ে যাবে। তো সলভ করি, আমাদের এই টাইপের সূত্র তো জানে আছে আগে থেকেই, যে বাঁকের ব্যাসার্ধ দেওয়া থাকে, যদি মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকে, তাহলে প্রথমে আমরা কী বের করি, tan থিটা সমান v²/rg থেকে। তো সেখান থেকে আগে বের করি এই সূত্র ইউজ করে যে ব্যাংকিংয়ের যে কোণটা সেটা কত হওয়া উচিত। তো সেটা বের করার জন্য এই সূত্র অ্যাপ্লাই করলাম। তো থিটা সমান tan ইনভার্স v²/rg, এখানে v কত 9.8 স্কয়ার ডিভাইডেড বাই r, r হচ্ছে বাঁকের ব্যাসার্ধ 98 ইন্টু হচ্ছে g 9.8, সবই হচ্ছে ইয়ে দিয়ে 9.8 দিয়ে, সেটা আসছে 5.2
0.71 ডিগ্রি। তো এটা কোণটা বের হলো, আমাকে বের করতে হবে যে এই ব্যাংকিং কোণ যদি এটা হয় তাহলে এক পাশ থেকে আরেক পাশ কতটুকু উঁচু করতে হবে, যেই ক্ষেত্রে তোমার এটা দেয়া আছে, এই এক্সের ভ্যালুটা দেয়া আছে। ঠিক আছে, তো এক্সের ভ্যালু যদি দেয়া থাকে তো সেখান থেকে তোমরা করতেই পারবো চাইলে। আমাদের সূত্র কি বলে, এখান থেকে সাইন থিটা যদি অ্যাপ্লাই করো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো এখানে এইচ সমান হচ্ছে এক্স সাইন থিটা আসবে। তো এক্সের ভ্যালু প্রশ্নে দেয়া আছে যে দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.525 ইন্টু সাইন 5.71। তো তোমরা চাইলে হচ্ছে একবারই করতে পারতে এটা, কারণ যেহেতু কোণের ভ্যালুটা অনেক ছোট, এই কারণে সাইন থিটার ট্যান থিটার ভ্যালু আসলে সেমই আসবে। এখানে ট্যান থিটার পরিবর্তে আমি এইচ বাই এক্স বসাতে পারতাম, সেক্ষেত্রেও কোনো সমস্যা হতো না। বাট আসলে ভ্যালুটা বের না করলে বোঝা যায় না মাঝে মাঝে যে এটা আসলেই ছোটো ভ্যালু কিনা, আদারওয়াইজ ভ্যালুটা একটু অন্যরকম আসে। এখানে সমস্যা হতো না এই ম্যাথে। এটা আমার আসছে এইচ সমান 0.15 মিটার। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে আমরা এটা সলভ করলাম। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা তো হচ্ছে উদ্ভাসের তাদের নিজস্ব বইয়েই দেয়া আছে, বই থেকে হুবহু তুলে দিয়েছে কোনো রকম চেঞ্জ ছাড়াই। যে গাছের ডালে বসা 1.975 কেজি ভরের একটি পাখিকে 0.025 কেজি ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে আঘাত করে পাখিটির ভেতরেই রয়ে গেল। পাখিটির আনুভূমিক বেগ নির্ণয় করো এবং ডালটি যদি মাটি হতে এত উপরে হয় তাহলে পাখিটি কত দূরে সামনে গিয়ে পড়বে। মানে এখানে একটা গাছ আছে, গাছের উপরে একটা পাখি আছে, এটা হচ্ছে ট্রি, এবং তার উচ্চতা দেওয়া আছে কিন্তু প্রশ্নে 313.6 মিটার, এবং পাখি আছে বার্ড, এবং এই যে পাখির যেসব ভর আছে 1.975 কেজি। এই পাখিকে এসে একটা বুলেট আঘাত করলো, ঠিক আছে, এই বুলেটের ভর দেওয়া আছে কত 0.025 কেজি। তো এখান থেকে একটা বুলেট আসলো, এই বুলেটটি আনুভূমিকভাবে আঘাত করলো ওকে এবং তার ভেতরেই থেকে গেল। প্রশ্ন হচ্ছে যে প্রাথমিকভাবে বের করতে হবে যে বুলেটের বেগটি কত, সরি পাখির বেগটি কত আনুভূমিকভাবে। বুলেটের বেগ দেওয়াই আছে প্রশ্নে 400 মিটার পার সেকেন্ড। পাখি কত আনুভূমিক বেগে এদিকে পড়া শুরু করবে, এদিকে কত বেগে পড়া শুরু করবে, এবং ফাইনালি সে প্রাসের মতো আনুভূমিক প্রাসের মতো গিয়ে পড়বে, এবং সে কোথায় গিয়ে পড়বে এই দূরত্বটা বের করতে হবে তোমাকে, এক্সের ভ্যালুটা। এই দুইটা জিনিস। তো প্রথমত আমরা বের করতে চাই যে কত আনুভূমিক বেগে পড়বে। তো আমি ধরে নিচ্ছি এই আনুভূমিক বেগটার মান হচ্ছে ভি। তো আমরা একটা ভরবেগের নিত্যতা সূত্র থেকেই করতে পারি যে পাখিটি আদি অবস্থায় স্থির ছিল, তাহলে পাখির ভরবেগের যে সংরক্ষণশীলতা নীতি যদি ইউজ করি আমরা, যে m1u1 এটা যদি পাখির ক্ষেত্রে বলি, m2u2 এটা যদি বুলেটের ক্ষেত্রে বলি, এবং ফাইনালি দুইটা এক হয়ে যায়, পাখির ভিতরেই বুলেটটা থেকে যায়, তার মানে হচ্ছে m1 প্লাস m2 ইন্টু ভি। তো এখানে আমি এক কাজ করি, এটা নেম করি, এটাকে আমি m1 বলি, এটাকে হচ্ছে m2 বলি। তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে u2 এবং u1 তো 0 কারণ স্থির অবস্থা ছিল, প্রশ্নে বলা আছে। বসিয়ে দিই, m1 u1 মানে 0, m2 u2 মানে হচ্ছে 0.025 ইন্টু 400, এবং m1 প্লাস m2 মানে হচ্ছে এই দুটার যোগফল, কত আসবে 1.975 প্লাস 0.025 ইন্টু ভি। সেখান থেকে আমরা ভি এর ভ্যালুটা প্রথমে বের করে নিই, এটি আসছে 5 মিটার পার সেকেন্ড। তো এটি হচ্ছে প্রথমত তোমাকে বের করতে হবে যে কত বেগে সে মুভ করা শুরু করবে এই বেগে, এবং এই বেগে সে ফাইনালি এখানে এসে পড়বে। এরপর তো হচ্ছে নর্মাল যে প্রাসের সূত্র, সেটা তোমরা এখানে এটাকে এইচ না কল্পনা করে ওয়াই কল্পনা করতে পারো, তাহলে হুবহু সূত্রটা মনে পড়বে। আমরা ওয়াই সমান কি জানি, ওয়াই সমান জানি হচ্ছে হাফ জিটি স্কোয়ার, যদি সেটা আনুভূমিক প্রাস হয় তাহলে সেখান থেকে আমি বলতে পারি ওয়াই হচ্ছে 313.6 হাফ 9.8 ইন্টু টি স্কোয়ার। প্রথমে আমি বের করব কত সময় লাগবে এখান থেকে নিচের দিকে পড়তে।
দেখি কত বের হয়। এটা আমার বের হচ্ছে 8 সেকেন্ডের মতো, 8 সেকেন্ড সময় লাগবে। তাহলে এক্স এর ভ্যালু বের করতে পারবো আমরা এখন। এক্স সমান আমরা জানি কি ইউটি। তো এখানে ইউ সমান কত দেওয়া আছে, ইউ না হয়ে এখন ভি বসাতে হবে, কারণ আমি ভি ধরেছিলাম এটাকে। তো ভি তো বের করলাম আমি 5, আর টি বের হলো হচ্ছে 8, তাহলে 5 8 এটা মিলে হবে 40 মিটার। তো পাখিটি 40 মিটার দূরত্বে কিন্তু পড়ে যাবে, এটা আনসার। তো আমাকে প্রথমত এই সূত্র দিয়ে বের করতে হলো বেগটা কত, দেন প্রাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করতে পারলাম যে আনুভূমিক দূরত্বটি কত। এর পরবর্তী প্রশ্নে চলে আসি। একটি চাকতি প্রতি মিনিটে 600 বার ঘুরে। চাকতিটি 6 রেভলিউশন পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করা হলে 30 সেকেন্ডে চাকতিটি কতবার ঘুরবে এবং 1 মিনিট পর এর কৌণিক বেগ নির্ণয় করো। আচ্ছা, একটা চাকতি হচ্ছে এতবার ঘুরছিল, এটা আদিবেগ দেওয়া আছে এবং সেখানে ত্বরণ সৃষ্টি করা হলো, তাহলে 30 সেকেন্ডে কতবার ঘুরবে এটা আমাকে বের করতে বলা হয়েছে। তো ভ্যালুগুলোকে হচ্ছে নর্মাল এককে নিয়ে আসি আগে। প্রথমত আদি অবস্থায় তার যে কৌণিক বেগটা দেওয়া আছে প্রতি মিনিটে এতবার ঘুরে, তো এটা আমরা কি জানি ওমেগা নট, এটা সমান হিসেবে বের করতে পারি না, 2πn/60। এখানে 600 বার ঘুরে প্রতি মিনিটে, এটাকে আমরা আরপিএম বলি সাধারণত। আরপিএমকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে প্রকাশ করছি। তাহলে 2πn হচ্ছে 600 প্রতি মিনিটে যেহেতু, তাহলে 60 কত আসে, এটি আসে হচ্ছে 62.83 রেডিয়ান পার সেকেন্ড। এটা নর্মাল এককে চলে আসলো। এরপর হচ্ছে চাকতিটিকে এত কৌণিক ত্বরণ সৃষ্টি করা হলো, তো কৌণিক ত্বরণের যে ভ্যালুটা সেটাও অন্যান্য এককে দেওয়া আছে, 6 রেভলিউশন পার সেকেন্ড স্কয়ার। রেভলিউশনকে তোমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো আমরা কি জানি রেভলিউশন মানে হচ্ছে ঘূর্ণন। তো একবার যদি কেউ ঘুরে সেটা কি 2π রেডিয়ান সৃষ্টি করে, তো রেভলিউশনকে রেডিয়ানে করার জন্য আমাকে 2π দ্বারা গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে 6 ইন্টু যখন আমি 2π করে দিব সেটা অটোমেটিক্যালি হচ্ছে রেডিয়ানে প্রকাশ হয়ে গেছে। তাহলে কত আসে এটা হিসাব করে নিই একবার, 12π আসে, বা একবারে ভ্যালু বসালে 37.7 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, এটা বের হলো। এরপর আমাকে বের করতে বলেছে যে 30 সেকেন্ডে কতবার ঘুরবে। এক কাজ করি, এটাকে আমি একটু ওই পাশে নিয়ে যাই। আমার ভ্যালুগুলোকে আমি প্রথমত নর্মাল যে আমাদের প্রচলিত একক সেটাতে কনভার্ট করলাম, এরপরে এই ভ্যালুগুলোকে ইউজ করব। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে 30 সেকেন্ডে কতবার ঘুরবে। এটা বের করার জন্য আমরা এক কাজ করি, কতবার বের করার জন্য আমাকে দেখতে হয় কত কোণ ঘুরেছে, থিটার মানটা বের করতে হয়। তো থিটার সূত্র কী ছিল, ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। তো এখানে ওমেগা নট কত, ওমেগা নট হচ্ছে 62.83, 30 সেকেন্ডে বের করতে বলেছে, তো টি এর ভ্যালু 30, হাফ 37.7 ইন্টু 30 স্কয়ার। তো সেখান থেকে থিটাটা বের করি, এটা আমার বের হচ্ছে 18849.9 রেডিয়ান। তো রেডিয়ান থেকে আমাকে বার বের করতে হবে রেভলিউশন। তো আমি একটু আগে দেখালাম যে রেভলিউশনকে রেডিয়ান করার জন্য 2π দ্বারা গুণ করতে হয়, এটাকে ভাগ করতে হবে। থেকে হচ্ছে 2π দ্বারা ভাগ করে ফেলি, 2π দ্বারা ভাগ করলে এটা আসবে 18849.9 ডিভাইডেড বাই 2π, এটি আসছে 3000 রেভলিউশন, তার মানে 3000 বার ঘুরবে। এন এর মান বের করলাম আমি আর কি, হয়ে গেল প্রথমটা শেষ। সেকেন্ডটা কি বের করতে বলেছে যে 1 মিনিট পরের কৌণিক বেগ নির্ণয় করো। বের করতেই পারবো, কৌণিক বেগ হবে ওমেগা সমান ওমেগা নট প্লাস আলফা টি। ওমেগা নট হচ্ছে 62.83, আলফা হচ্ছে 37.7 ইন্টু হচ্ছে 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট পর কৌণিক বেগ। এটা ভুল হয়েছে, এটা ইন্টু না, এটা প্লাস হবে। তো ফাইনালি বের হচ্ছে এটার 2324.83 রেডিয়ান পার সেকেন্ড, এটাই আনসার। তো ক্যালকুলেশনগুলো খুব তাড়াতাড়ি করছি আমি, কতটুকু ঠিক হচ্ছে না হচ্ছে দেখে নিও তোমরা একটু, বাট প্রসেস হচ্ছে এরকমই, খুবই ইজি ম্যাথ। পরেরগুলো আমি সাধারণত ইজিগুলো রেখেছি, কারণ প্রথমেরগুলোই হচ্ছে মেইনলি কনসেপচুয়াল ছিল,
একটাতে ধরো 6টার মধ্যে 2টা বা 3টা কোনো কোনো সেটে এসেছে কঠিন, আর বাকিগুলো সহজ দিয়েছে একবারে। পরেরটা দেখি। 10 কেজি ভরের একটি বস্তুর উপর স্থির মানের একটি বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলো এবং তারপর বলের ক্রিয়া বন্ধ হলো। পরবর্তী 10 সেকেন্ড সময়ে বস্তুটি 100 মিটার দূরত্ব অতিক্রম করলো। বস্তুটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। এই টাইপের ম্যাথ তোমরা বইয়েই করেছো, আমি খুবই তাড়াতাড়ি করে দিই। আমি যদি একটা লাইন ডায়াগ্রাম আঁকি এখানে, যে টোটাল 10 সেকেন্ড 10 সেকেন্ড করে দুইটা জিনিস আছে। তো প্রথম যে 10 সেকেন্ড এখানে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, বল আছে, ঠিক আছে। তারপরে বল অ্যাপ্লাই হয় নাই এবং সে কত দূরত্ব চলে সেটা দেওয়া আছে আমার কাছে 100 মিটার। তাহলে এস এর মান দেওয়া আছে হচ্ছে 100 মিটার। তো যেহেতু পরবর্তীতে বল অ্যাপ্লাই হয়নি, তার মানে এতটুকু পোর্শন সে সমবেগে চলবে যদি কোনো ফ্রিকশন না থাকে। তাহলে দ্বিতীয় যে পোর্শনটুকু, সেক্ষেত্রে আমি এস সমান ভিটি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তো সেখান থেকে তুমি এই পয়েন্টের বেগের মানটা বের করতে পারবা, যে এই বেগ নিয়েই কিন্তু সে চলা শুরু করে। তাহলে এস এর মান হচ্ছে 100, ভি হচ্ছে আমার বের করতে চাচ্ছি আমি, আর টি হচ্ছে 10। তাহলে এখান থেকে আমি ভি সমান বের করতে পারি 10 মিটার/সেকেন্ড। তো প্রথমত আমরা এই বেগের ভ্যালুটা বের করে নিলাম। এরপরের যে পার্টটা সেটা হচ্ছে, এখানে তোমার বেগ দেয়া নাই, কারণ হচ্ছে এখানে বলা আছে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে এই বস্তুটি। তাহলে তুমি ভি পেয়ে গেলা, তুমি আগে থেকে জানো, আর টাইম তো তোমার কাছে দেয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে তোমার যে ত্বরণের মানটা সেটা কিন্তু তোমার বের করতেই পারবা। ত্বরণ সমান হচ্ছে আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে ভি এর ভ্যালু কত 10, ইউ এর ভ্যালু হচ্ছে 0 দেওয়া, আর টাইম হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে ত্বরণের যে ভ্যালুটি সেটা হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কয়ার আসে। তাহলে প্রথম ক্ষেত্রে আমার ত্বরণের ভ্যালুটা যদি বের হয়, আমাকে বের করতে বলা হচ্ছে প্রযুক্ত বলের মান কত। তো বলের ভ্যালু তো সূত্র তো জানি, এফ সমান হচ্ছে এম এ অ্যাপ্লাই করলেই হয়ে যায়। তো এখানে এম এর ভ্যালু হচ্ছে 10 কেজি ভরের বস্তুর উপর তুমি অ্যাপ্লাই করছো, ত্বরণ তোমার বের হলো 1, সো 10 নিউটন হচ্ছে আনসার। সেটাই হচ্ছে আনসার। আশা করি বোঝা গেছে যে কীভাবে করলাম আমরা। আমাদের আজকের লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে এই বল রিলেটেড, এটা মনে হয় অনলাইন ভার্সনটা ছিল। তো এখানে কি বলা আছে, একটি 10 নিউটন বল 2 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। যদি 5 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তবে প্রথম হতে 12 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে। তো এই আগের মতোই সিস্টেম, যে আমাকে দুইটা আমি একটা লাইন ডায়াগ্রাম এঁকে নিই। প্রথম 5 সেকেন্ডে, প্রথম যে 5 সেকেন্ড এইখানে টোটাল তার উপর বল প্রয়োগ হয় এবং সেই বলের মান প্রশ্নে দেওয়া আছে 10 নিউটন এবং ভর দেওয়া আছে হচ্ছে 2 কেজি, ঠিক আছে, থাক। আর তারপরের 7 সেকেন্ড এখানে বলা নেই, বলা হচ্ছে প্রথম থেকে 12 সেকেন্ড পর্যন্ত দূরত্ব কত। তো এটাকে আমি S1 ধরি, এটাকে S2 ধরি, আর পরবর্তী টাইমটা কত, 12 - 5 মানে 7 সেকেন্ড, তাই তো। তো প্রথম যেহেতু 5 সেকেন্ড ধরে বলের অ্যাপ্লাই হচ্ছে, তার মানে প্রথম 5 সেকেন্ডে তার উপর ত্বরণ কাজ করবে, বাকিটা হচ্ছে সমবেগে চলবে। তো প্রথম 5 সেকেন্ডের কথা যদি বলি আমি, তো ত্বরণের মানটা বের করতে হবে এফ সমান এম এ এই সূত্র থেকে। এখানে এফ এর যে ভ্যালু সেটা হচ্ছে 10, এম হচ্ছে 2, এ আমাকে বের করতে হবে। তাহলে এ এর ভ্যালু বের হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কয়ার। তো আমরা প্রথমত ত্বরণের ভ্যালুটা আমরা বের করে নিলাম, এবং এই ত্বরণ থেকে কিন্তু চাইলেই আমরা দূরত্বটা বের করতে পারবো, কারণ স্থির বস্তু বলা আছে, তার মানে এই জায়গার হচ্ছে আমি বেগটা জানি, সেটা হচ্ছে 0। তো যেহেতু আদিবেগ জানা আছে, তাহলে এস এর মানটা কত, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। এখানে আদিবেগ হচ্ছে 0, হাফ এ হচ্ছে 5, এবং 5 সেকেন্ড ধরে তোমাকে বের করতে বলা হচ্ছে। তো 62.5 মিটার আসবে। তো এটা S1 এর ভ্যালু বের হলো আমার। একই রকমভাবে S2 যদি বের করতে চাই, তাহলে এই পয়েন্টে আমার বেগটা জানা থাকতে হবে ভি। তো ভি জানার জন্য ওই ভি সমান ইউ প্লাস এটি সূত্র অ্যাপ্লাই করবো। ইউ এর ভ্যালু তো 0, এ হচ্ছে 5, টি হচ্ছে 5, তার মানে 25 মিটার/সেকেন্ড। তো এই বেগ ধরে সে কিন্তু সামনের দিকে আগাবে। তাহলে S2 সমান আমি বলতে পারি ভিটি, সেখানে ভি হচ্ছে 25 এবং টাইম হচ্ছে 7। টোটাল আসছে 175 মিটার। টোটাল যে ডিস্টেন্স আমাকে বের করতে বলা হচ্ছে, তো সেটা হবে কত, দুইটা যোগফল 62.5 প্লাস 175, এখানে আসছে
37.5 মিটার। তো এটাই হচ্ছে আনসার। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের প্রবলেমগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা অনেকগুলো প্রবলেম সলভ করলাম এখানে। সবগুলো প্রবলেমের মধ্যে কিছু কিছু একটু ট্রিকি ছিল, খুব কঠিন বলবো না, বাট এক দুইটা আসলে ওই সময়ের মধ্যে মাথা খাটানোটা, এই মাথায় আসাটাই বেশি জরুরি। তো আমি যতগুলো প্রশ্ন এখন পর্যন্ত পেয়েছি সেই থেকে আমি তোমাকে হচ্ছে এই সলভটা করে দিলাম। আর বাকি যে প্রশ্নগুলো সেগুলো কিছু সহজেই এসেছিল, একেবারে হুবহু বই থেকেই এসেছে। তো আশা করি অন্তত সেগুলো তোমাদের যাতে করে ভুল না হয় কখনোই। তো এই রিলেটেড কোনো আরও যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানিও। আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী উইকলি এক্সাম হলে আমি যদি কোয়েশ্চেন পেয়ে যাই তাহলে আমরা সেগুলো সলভ করবো ভবিষ্যতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।